আমাকে গুলি মারলো কেন? এই অধিকার কে দিছে? আমাকে যারা মেরে ফেলতে চাইছিল তাদের জন্য ফাঁসি হবে। পরে আমি গেছি যে এদিকে বাচ্চা এমনি ফরিয়াস, যখন ডাক্তার ওর পেট চাপ দিচ্ছিল, চাপ দেওয়ার পর দেখলো যে বুড়ি দিয়ে ভাগ বাইরিয়ে গেছে। এদিকে মারামারি শুরু হয়েছে, মারামারি শুরু হওয়াতে বাত রাইকা তো এই দৌড় দিচ্ছে। হঠাৎ করে আমার পিছন দিয়ে কি আয়া আমার উড়াইয়া লইয়া পালাইয়া দিল। স্বাধীন দেশের মানুষের উপর যদি এইরকম নির্যাতন, এইরকম অত্যাচার শুরু হয়, তাহলে তো আমাদের স্বাধীনতার কোনো মূল্যই নাই। 19শে জুলাই সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা খেয়ে বের হয়েছিলাম। বাসায় এসে গোসল খাওয়া দাওয়া করে নামাজ পড়তে গেছিলাম। নামাজের পর অনেক উড়াতারা দেখলাম। শুক্রবারে ঘুমেতে উঠছি, উঠতে শুক্রবারিয়া দিন জুম্মাতে যাব। এই ছেলে সবাই গা গোসল ধইয়া জুম্মার জন্য প্রস্তুতি নিচ্ছি। জুম্মাতে চলে গেছি, জুম্মাতে আসছি। জুম্মাতে আসার পর সবাই খাওয়া দাওয়া করছি। আমার এই ছেলেটা লাস্টে আসছিল। এই ছেলেটারে বলছি যে বাবা তুমি খাওয়া দাওয়া করে কোথাও বাইরে বানা, বাহিরে হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে, তুমি কোথাও বাইরে বানা। কিন্তু ওই যে ছাত্ররা ঘোরাফেরা করতেছে, হাঁটাচলা করতেছে দেখি মানে সে আর খাওয়া দাওয়া কি, আমরা সবাই খাওয়া দাওয়া করিয়া বাইরে গেছি। ওরে বলছি যে বাবা তুমি ভাত খাইয়া বাইরে আসো আমাদের সাথে, কারণ ছোটো মানুষ। পরে সে বলছে আচ্ছা যান আমি আসতেছি বইলা বাসাতে সেদিকে মারামারি শুরু হয়েছে। মারামারি শুরু হওয়াতে ভাত রাইকা তো এই দৌড় দিচ্ছে। উড়াতারা দেখার পর ওদিকে আগাইতে যাইলাম। যাওয়ার পর দেখি গুলাগুলি হইতেছে। হওয়ার পর আমি গুলাগুলির সামনে যাইলাম। যাওয়ার পর আমি ইটকা ঢিলা নিয়ে আরম্ভ করলাম। এরপর পুলিশ যখন কাছে আসে তখন আমি দৌড়াইয়া দূরে যাইতে আসলাম। হঠাৎ করে আমার পিছন দিয়ে কি আয়া আমার উড়াইয়া লইয়া পালাইয়া দিল। মেন রোডের রাস্তার থেকে ওই পার পর্যন্ত। পরে আমার পাও জিম দইরা যাইল। পরে দুজন ছাত্র এসে আমার লইয়া যাইল। প্রথম কাঁচা বাজারের ভিতরে একটা হাসপাতালে লইছে। ওই থেকে লওয়ার পর কুয়েট মেডিকেল লইছে। কুয়েটের থেকে লইছে শহীদ সরোদি হাসপাতালে। তখন আমার ব্যান্ডেজ করলো। পরে আমি ব্যান্ডেজ করার পর আমি দেখলাম 3টা লাইটের সামনে দাঁড়া করাইলো। পরে আমি আর জানি না। পরের দিন সকালে উঠে দেখি আমি হাসপাতালে আইসিইউতে। বিকাল 5:30টার দিকে আমার কাছে ফোন আসছে যে মনোর খা তোমার ছেলে তো মায়ের গুলি লাগছে, তুমি আসো। আমি কোথায় যাব, কোথায় গুলি খাচ্ছে, বাড়ি হতাশ যে এই বাচ্চার গুল্লি। যাক পরে দৌড়াইয়া গেলাম, যাইয়া এই টাচ মোবাইলের ছবি আছিল, ছবি নিয়ে গেছি। যাইয়া এখন কি করবো, ওর ভাই আছে, একটা ফুফু আছে, মা আছে, সবাই দৌড়াইয়া বাইরেছে যে ছেলের গুলি লাগছে, ছেলে কোন জায়গায়, কোন হসপিটালে। পরে আমি গেছি কুয়েতে, ছেলে গেছে ওই আইসিইউতে, ওর ফুফু ওর মা গেছে বাংলাদেশ মেডিকেলে। পরে যাইয়া আমি খবর পাইছি যে যাইয়া টাচ মোবাইল থেকে ছবি দেখাইছি। পরে ওরা বললো যে হ আঙ্কেল আপনার ছেলের গুলি লাগছে, আপনার ছেলেরে আমরা নিয়ে আসছি এই কুয়েত মেডিকেলে, আপনি দেখে আসেন। পরে আমি গেছি যে এদিকে
বাচ্চা এমনি পড়িয়া আছে। পরে এখান থেকে বাচ্চারে উঠে নিয়ে গেলাম শিশুতে। শিশুতে ওরা রাখে নাই কিসের জন্য, যখন ডাক্তার ওর পেট চাপ দিচ্ছিল, চাপ দেওয়ার পর দেখলো যে বুড়ি দিয়ে ভাত বাইরিয়ে গেছে। পরে ওরা এখানে রাখে নাই, পরে বলছে যে আপনারা বাংলাদেশ সৌরদিতে নিয়ে যান সরকারি হাসপাতালে। পরে আবার ওই জায়গাতে ডাক্তার ফোন দিচ্ছিল, মানে শিশু হসপিটালের যিনি ডাক্তার বড়, উনি ফোন দিচ্ছে, দিয়া বলছে যে শিশু বাচ্চা, ওই বাচ্চা আমাদের এখানে রাখিয়া চিকিৎসা করা সম্ভব না, কারণ কে থেকে কি হইয়া যায়। পরে সৌরদিতে নিয়ে গেছি, নেওয়ার পর আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ডাক্তাররা 1 মিনিটও লেট করে নাই, মানে ওর অবস্থা ওর পরিস্থিতি দেখিয়া 1 মিনিটও লেট করে নাই। পরে আমার ছেলের সাথে সাথে ওরা অপারেশন সেন্টারে নিয়ে গেছে। পরে আমরা ঔষধপাতি এগুলা বাহিরে তাইনা দিছি, পরে অপারেশন করছি। কারণ তখন তো মনে করেন অজ্ঞানের যে ঔষধ এগুলা নাই, শর্ট ইয়ার ঔষধের শর্ট, পরে ব্লাড এগুলা পরে আমরা নিয়ে সংগ্রহ করিয়ে দিচ্ছি। পরে বাচ্চার অপারেশন হয়েছে। তো অপারেশন হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কথা, উনি টাকা 10,000 দিচ্ছে। যদি সন্তান চলিয়া যাইতো তাহলে 10,000 কি আর 10 কোটি টাকা কি, 10,000 কোটি টাকা তো আর ছেলে ফিরিয়া পাইতাম না। এখন আল্লাহ ভাগ্যে কি রাখছে সেটা আল্লাহই জানে, কিন্তু আল্লাহ বাচ্চাটারে যে বাঁচাইয়া রাখছে এর জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবার কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহ যাতে আমার বাচ্চারে সুখে শান্তিতে রাখে, ভবিষ্যৎ যাতে উজ্জ্বল করিয়া দেয়। আর আমার ছেলের এই শিশু বাচ্চা যাই হোক দেশে, কিন্তু ছাত্রদের উপর এভাবে গুলি করা এইটা নজিরবিহীন, এটা পৃথিবীর মধ্যে কোথাও নাই, আর এই ধরনের পরিস্থিতি কোথাও দেখিও নাই। কিন্তু তবে যা হচ্ছে বাংলাদেশে, যাতে আগামী দিন আর এই দৃশ্য আমরা না দেখতে পাই। কত মানুষের ঢাকা হসপিটালে আমার ছেলের সাথে যারা ছিল, বর্তমানে ওরা আর না হয় 10 থেকে 15টা ছেলে ফঙ্গ হিসাবে আছে, 3টা ছেলে আছে, মানে ওরা বাঁচবে কিনা তাও সন্দেহজনক। কারণ আল্লাহ তাদের রহমত করুক, তাদের জন্য দোয়া করি। আর ভবিষ্যতে যাতে বাংলাদেশে এ ধরনের দৃশ্য না দেখতে হয়, যে একটা ছাত্র স্টুডেন্টের উপরে আপনি ডাইরেক্ট সরাসরি গুলি চালাবেন, ঠিক আছে সরকারি ল হিসাবে আপনি করেন, তাদের ভয়ভীতি দেখান, রোবার করেন, ধোঁয়া দেন, কিন্তু এভাবে সরাসরি গুলি করা। এই যে বাচ্চা, এই বাচ্চাটা 9.5 বছর বয়স, এই যে তার পিছন দিয়া যে গুলিটা লাগছে, আল্লাহ রহমত করছে। যদি মেরুদণ্ড লাগতো বা যদি মনে করেন এই কিডনিতে লাগতো, তাহলে আমার বাচ্চাকে আমি রিটার্ন পাইতাম, জীবনে বাচ্চা রিটার্ন পাইতাম না। আর বাচ্চার কারণে আমার ফ্যামিলি ধ্বংস হইয়া যাইত। আল্লাহ রহমত করুক, বাংলাদেশে যাতে আর এই ধরনের এই সংকট না হয়, তার জন্য আমি সরকারের কাছে, মাননীয় ডক্টর ইউনূসের কাছে, মানে যারা দায়িত্বে আছে ছাত্র সংগঠন, সবার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা দেশটারে এমনভাবে গড়েন যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ঘটনা না ঘটে, আর মানুষ যাতে এভাবে ফঙ্গ না হয়, আর মানুষ যাতে এইভাবে লাঞ্ছিত বঞ্চিত না হয়। অনেকের আছে বাচ্চা লেখাপড়া করাচ্ছে জাগা জমিন বিচ্ছিয়া, মা বাপ অনেক কষ্টের বিনিময়ে, অনেক মেহনতের বিনিময়ে বাচ্চারে লেখাপড়া শিখাচ্ছে, লেখাপড়া করাচ্ছে কিসের জন্য? বাচ্চার ভবিষ্যৎ, মা বাপের ভবিষ্যৎ। এখন এই বাচ্চা যদি কুলেতে সরিয়া যায় তাহলে তো ওই ভবিষ্যৎ কিছুই না। আমরা একটা স্বাধীন দেশের মানুষ, স্বাধীন দেশের মানুষের উপর যদি এইরকম নির্যাতন, এইরকম অত্যাচার শুরু হয়, তাহলে তো আমাদের স্বাধীনতার কোনো মূল্যই নাই। যে যারা এই ধরনের অত্যাচার, এই ধরনের গোলাগুলি করছে, তাদের সঠিক তদন্ত, সঠিক বিচার, যাতে ভবিষ্যতে এরকম না হয়। আর সরকার থেকে যাতে ভবিষ্যতে এরকম কোনো অর্ডার না আসে যে ডাইরেক্ট গুলি করেন। এইটা কোন ধরনের ইতিহাস? পৃথিবীর মধ্যে কোথাও এই ইতিহাস নাই।